পুলিশ হেফাজতে থাকা অবস্থাতেই নির্মম নির্যাতনায় রায়হান মারা গেছে। আসামিরাই আলামত ধ্বংস করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করেছে। এসব বিষয়ে তদন্তকারী সংস্থা যথাযথ প্রমাণ সংগ্রহ করতে সক্ষম হয়েছে। আমাদের বিশ্বাস, তদন্তকারী সংস্থার হেফাজতে থাকা এসআই আকবর ভুঁইয়ার কাছ থেকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সার্বিক চিত্র বের হয়ে আসবে। আমরা মনে করি তদন্তকারী সংস্থা আন্তরিক হলে শীঘ্রই এই মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করা সম্ভব হবে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে রায়হান হত্যা মামলার সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার ও মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিলের দাবি জানাচ্ছি। সেই সাথে দ্রুততম সময়ে যাতে দেশ বিদেশে চাঞ্চল্য সৃষ্টিকারী রায়হান হত্যা মামলার বিচার কাজ সম্পন্ন করে খুনি সাব ইন্সপেক্টর আকবর ও তার সহযোগীদের বিচার শুরু করা সম্ভব হয়, সেটি নিশ্চিত করার জন্য তদন্ত বিচার প্রক্রিয়া সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নিরীহ তরুণ রায়হান হত্যাকাণ্ডের ঘটনাটি জনসমক্ষে নিয়ে আসার ক্ষেত্রে সিলেটের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। আপনাদের সাহসী ভূমিকার কারণেই দুষ্কৃতকারীরা ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারেনি। রায়হান হত্যার আসামিদের গ্রেফতার বা সাংবাদিক সমাজ যে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন তা সিলেটের ঐতিহাসিক এক মাইল ফলক হয়ে থাকবে। রায়হানের পরিবার ও বৃহত্তর রাখালিয়া বা রহমসা সংগ্রাম পরিষদ সিলেট সহ সর্বস্তরের সিলেটবাসী তাই সিলেটের মিডিয়া কর্মীদের প্রতি কৃতজ্ঞ। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আবারও সিলেটের সাংবাদিক সমাজ, বৃহত্তর রাখালিয়া বা রহমসাবাসী, বৃহত্তর সিলেট সর্বস্তরের জনগণের এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যারাই রায়হান হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছেন তাদের সবার প্রতি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রায়হান হত্যাকাণ্ডের সুষ্ঠু দৃষ্টান্তমূলক বিচার যাতে নিশ্চিত হয় সেজন্য ভবিষ্যতেও আমরা সকলের সহযোগিতা কামনা করছি। জাতির বিবেক সাংবাদিক সমাজ। রায়হান হত্যাকাণ্ডের পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রী AKM আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান ও সাবেক কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং পুলিশের মাননীয় আইজি ডক্টর বেনজির আহমেদ, সিলেটের মাননীয় জেলা প্রশাসক, সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার নিসারুল আরিফ সহ সরকার ও প্রশাসনের শীর্ষ নেতৃবৃন্দের রায়হানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে তাদের প্রতি জানাচ্ছি কৃতজ্ঞতা। আমাদের প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে রায়হান হত্যার বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে সিলেটবাসী ও সিলেটের প্রশাসন ইতিহাসের বর্বতম এই হত্যাকাণ্ডের গ্লানিমুক্ত হবে। রায়হান হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া আসামিদের পক্ষে এখন পর্যন্ত সিলেট আদালতের কোনো আইনজীবী দাঁড়াননি। এটি ইতিহাসের এক বিরলতম ঘটনা। সিলেটের আইনজীবী সমাজ নিহত রায়হান ও তার পরিবারের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন, সেজন্য আমরা সিলেটের সর্বস্তরের আইনজীবীদের প্রতি কৃতজ্ঞ। ইতিমধ্যে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, চাঞ্চল্যকর এই রায়হান হত্যা মামলা পরিচালনার জন্য সিলেট ফৌজদারি আইন বিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে একটি লয়ার্স প্যানেল গঠন করে দেওয়া হবে। আইনজীবী সমাজের এই সহযোগিতার জন্য আমরা রায়হানের পরিবার ও এলাকাবাসী সহ সর্বস্তরের সিলেটবাসী সিলেট জেলা আইনজীবী সমিতিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন রায়হান হত্যাকারী এসআই আকবর ভুঁইয়া দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গত 9 নভেম্বর কানাইঘাট উপজেলার ডুমা সীমান্তে সাহসী জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। সীমান্তবাসী, আমাদের অধিবাসী হাসিয়া সম্প্রদায়ের সাহসী কিছু মানুষের
ভিন্ন এই ঘাতক আকবরকে গ্রেফতার করতে অনন্য সাহসিকতার পরিচয় দিয়েছেন। নৈপথ্য থেকে সিলেটের মাননীয় পুলিশ সুপার ফরিদ উদ্দিন, কানাইঘাট জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং গোয়েন্দা বিভাগের লোকজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঘাতক আকবরকে আটক করতে যারা ভূমিকা রেখেছেন, ডুমা সীমান্তবাসী সেই সব মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নাই। ন্যায় বিচার প্রত্যাশী রায়হানের পরিবার সহ গোটা সিলেটের মানুষ চিরদিন তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সীমান্তবাসী খাসিয়া সম্প্রদায় সহ সেই সব সাহসী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের প্রত্যাশা রায়হান হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার। আমরা ন্যায় বিচার প্রত্যাশী। আমাদের দাবি কোনো অবস্থাতেই যেন অপরাধী পার পেয়ে না যায়। আর তাই আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, সিলেটের ইতিহাসে জঘন্যতম এই হত্যাকাণ্ডের তদন্ত যদি শৈথিলতা বা অবহেলা থাকে, তাহলে সিলেটবাসী কাউকে ক্ষমা করবে না। রায়হান হত্যার মামলায় তদন্ত সংশ্লিষ্টদের প্রতি আমাদের অনুরোধ, পুরো সিলেটবাসী ন্যায় বিচারের আশায় আপনাদের দিকে চেয়ে আছে। মামলার তদন্ত গাফলাতি হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। বন্যভূমি সিলেট হযরত শাহজালাল, হযরত শাহফরান ও 360 আউলিয়ার পদস্পর্শে ধন্য। পবিত্র এই মাটিতে অপরাধ করে অতীতে কেউ পার পাননি। ইনশাআল্লাহ রায়হান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি সিলেটের পবিত্র মাটিতেই হবে। রায়হান হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আখালিয়া 12 হামসা সহ সিলেটের সচেতন জনতা ইনশাআল্লাহ রাজপথ ছাড়বে না। ভবিষ্যতে সকল কর্মসূচি আপনাদের সহযোগিতা ও সমর্থন কামনা করছি। পরিশেষে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে জানাচ্ছে অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। আজকে ঘটনার পর, যেটা আকবরের গ্রেপ্তারের পর আমরা আপনাদের মতন আমাদের মধ্যে সুস্থ এসছে। আমি রায়হানের মা আমাদের অত্যন্ত ইতিমধ্যে আমাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব হয়ে গেছেন। আপনার কাছে আমরা আজকে এই আকবরের গ্রেপ্তারের পর আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। আপনি এই মুহূর্তে কি মনে করছেন, পরবর্তী যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো বা রায়হান হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা, তারা সহ এই মামলা সুষ্ঠুভাবে এগোচ্ছে কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? নিশ্চয়ই আমার মনে হচ্ছে মামলা এগোচ্ছে। তা না হলে আকবরকে যে ধরা পড়েছে, নিশ্চয়ই আপনাদের সহযোগিতাও আছে এবং প্রশাসনেরও সহযোগিতা আছে আকবরকে ধরার জন্য। আর আমি সবার কাছে এইটাই প্রার্থনা করব, যাতে আমার বাচ্চার ন্যায় বিচারটা যেন আমি পাই। আমি আর কিছু চাই না এবং অতি দ্রুত বিচারটা যেন শুরু হয়, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো। আর আমি আর কিছু চাওয়া নাই, শুধু আমি ন্যায় বিচারটাও চাই। আমার রায়হানকে যারা যতজন ছিলেন সবাই যেন এই বিচারে সমান অধিকারী হয়, সবাই যেন একই সমানভাবে বিচার হয়। কারণ তারা জানার আমার রায়হানকে 4 ঘন্টার ভিতরে মেরে ফেলেছে। তারা যতজন ছিল সবাই যেন সমান বিচার হয়, এটাই আমার অনুরোধ। আমরা মানে আকবরকে যখন ধরা হয় তখন ভিডিওতে দেখেছি যে সে বলছে যে সিনিয়র অফিসাররা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। আমাদের দৃষ্টিতে হচ্ছে মানে সিনিয়র অফিসার বলতে এর আগে কিন্তু একজন এসআইকে বরখাস্ত করা হয়েছে আকবরকে পালানোর সহায়তা করার জন্য। এখন যে সিনিয়র অফিসারদের নাম বলতেছেন না, এই ব্যাপারে আপনি কি বলেন? এই ব্যাপারে আমার কিছু বলার নাই। আকবরকে যখন রিমান্ডে নেওয়া হয়েছে, আকবরই বলবে তার সাথে কারা কারা ছিলেন। এখানে আমি তো আর দেখি নাই কে ছিল বা কারা ছিল। আমি চাই আকবরকে জিজ্ঞাসা করলে। আপনি কি মনে করতেছেন আকবর পর্যন্তই শেষ? আকবর পর্যন্ত শেষ কি না সেটা আমি বলতেছি। তো ওই দিন রাত্রে আমার ছেলের উপরে কিরকম হয়েছে, কেমন হয়েছে, আমি এখনো কিছু জানি নাই।
তদন্তকারী সেইটা সহযোগিতা করে খোঁজ করে বের করবে কারা কারা ছিল। আপনারা শুরুতেই 7-8 জনকে সন্দেহমূলকভাবে অভিযুক্ত করেছিলেন, তো এখন পর্যন্ত 4 জনকে ধরা হয়েছে। তো সেক্ষেত্রে 7-8 জন আপনারা কেন বলছিলেন? কি মনে করছে যে 7-8 জন আর কারা কারা হতে পারে? আপনারা কাকে সন্দেহ করছেন? আমরা জানি যে পুলিশে ধরেছে, আমরা তো প্রথমে জানি না কে কে ধরেছে। যে পুলিশ 3 জন সাসপেন্ড হয়েছে ওদের মুখ থেকে এরা বেরিয়ে আসছে কারা কারা ছিল। আমি এখনো জানি না কারা কারা ছিল, কিন্তু শুধু শুনেছি আকবরের নাম আর তার সাথে আরো অনেক ছিল। তো এইটা তদন্তকারী পুলিশই খুঁজে বের করবে কারা কারা ছিল। শুরুতে আপনারা বলছিলেন যে যারা তদন্ত করছে তাদের উপর তেমনটা আস্থা ছিল না, যার জন্য র্যাবের কাছে দাবি করেছিলেন যে মামলাটি হস্তান্তরের জন্য। এই মুহূর্তে আসলে আপনাদের কি মনে হচ্ছে, বা সময় বেশি যাচ্ছে কিনা? না, আগে আমরা মনে করছিলাম যে পুলিশই তদন্ত করছে, বাই করতে পারছে না। এখন যখন আকবরই বের হয়ে গেছে, তাহলে আকবরের সাথে যারা ছিলেন এরাই বেরিয়ে আসবেন এই তদন্তকারীর মাধ্যমে। ধন্যবাদ। আমরা একটু বৃহত্তর আখালিয়া 12 হামজা সংগ্রাম পরিষদের কাছে মূলত একটা প্রশ্ন। যেহেতু এর আগে অনেক আন্দোলন সংগ্রাম আপনারা করেছেন, এখন আকবর গ্রেফতার হওয়াটা ছিল প্রধান অন্যতম একটা দাবি, তার পাশাপাশি নতুন 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আরো কিছু গ্রেফতারের দাবি আপনারা করেছেন। তো আপনাদের আন্দোলনের গতি প্রকৃতিটা এখন কি হবে, বা কি ধরনের আন্দোলনের সিদ্ধান্ত নিচ্ছেন? না, আলহামদুলিল্লাহ, আমরা গত 1 মাস আন্দোলন করেছি। আমাদের এই আন্দোলনে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আপনারা প্রথম দিন থেকে আপনাদের মিডিয়ার ফলাও করায় আজকে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, আমরা আশা করতে পারছি। এখন আমরা যেহেতু আকবর আমাদের মেইন টার্গেট ছিল, আকবর গ্রেফতার হয়ে গেছেন, আমরা আপনাদেরকে বলেছি যদি এখন ন্যায় বিচারের স্বার্থে ন্যায় বিচারের কোনো বাধা বিঘ্ন আসে, আমরা পরবর্তী কর্মসূচি দিব আপনাদেরকে, আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সাথে আলোচনা করে। এখন আমরা যেহেতু আকবর 7 দিনের রিমান্ডে, আজ সম্ভবত 3 দিন যাচ্ছে, রিমান্ড শেষ হওয়ার পরে আকবর থেকে কি ধরনের স্বীকারোক্তি আসতেছে, যে আপনারা বলেছেন আরো ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা মনে করতেছি যেহেতু পিবিআই এর কাছে এই তদন্ত সংস্থা পিবিআই এর কাছে এই মামলাটি আছে, সেহেতু পিবিআই এটা তদন্ত করে বার করবে। আপনাদের মাধ্যমে আমরা শুনবো কারা ছিলেন, কারা আছেন, বা কার কাছ থেকে কি স্বীকারোক্তি আসবে, আপনাদের মাধ্যমে দেশবাসী জানবে ইনশাল্লাহ। একটা প্রশ্ন হচ্ছে নিজামুদ্দিন সিরাজ ভাইয়ের কাছে, যে মামলাটা যে শুরু থেকে আমরা দেখছিলাম যে ঊর্ধ্বতন অনেক কর্মকর্তার নাম বলা হচ্ছিল, এছাড়া রাহানকে যখন নির্যাতনের হত্যার ঘটনার পর যখন আকবর পালিয়ে যায়, তখন কিন্তু থানার যে সিসি ক্যামেরার ফুটেজ আছে সেগুলো ধ্বংস করে ফেলা হয় বা সরাই ফেলা হয়, এবং এটার পেছনে কয়েকজনের নাম আসছে। তাছাড়া তাকে যখন হাসপাতালে নেওয়া হয় তার আগে কিন্তু তার ড্রেস চেঞ্জ করে নেওয়া হয়েছিল বলে তার দাবি করা হয়েছিল, কিন্তু পরিবারের পক্ষ থেকে আমরা যতটুকু জেনেছি। তো সব মিলিয়ে আসলে তার ডিভাইসগুলো, যে মোবাইল, সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার হয়েছে কিনা, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যারা ঊর্ধ্বতন কর্মকর্তার নাম আকবর নিজেই বলছে তাদের তদন্ত করা হচ্ছে কিনা, এবং যে একজন সাংবাদিক, কথিত সাংবাদিকের কথা বলা হচ্ছে যে ডিভাইস নষ্ট করেছে বা কি করেছে, সব মিলিয়ে আছে মামলাটাকে সঠিক পথে এগোচ্ছে বা কতটুকু সঠিকভাবে তদন্ত এগোচ্ছে, আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ। এই কোনো 164 কিন্তু হয়নি। এরপরে হচ্ছে আমরা সর্বশেষ যে খবরটা পেলাম যে এই যে রাখানের বিরুদ্ধে যে ছিনতাইয়ের অভিযোগ করছিল, ভুয়া অভিযোগ, সেই লোককে ইয়ে করছে, এবং ওই মামলাটাও কিন্তু পিবিআই তদন্ত করতেছে। কারণ আমরা আশঙ্কা করতেছি যে এখন পর্যন্ত যে অবস্থা আছে সেটা কি আকবরের আগে কি ওই সাইদুল নামের লোকটা চলে যাবে, এবং আকবররা কি পিছনে পড়ে যাবে কিনা, এই ব্যাপারে আপনার আইনজীবীর অভিজ্ঞতা থেকে আমরা একটু জানতে চাচ্ছি আর কি কাছে। ধন্যবাদ। আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের এই সংগ্রাম পরিষদের আহ্বায়ক, এই ওয়ার্ডের কাউন্সিলর, বারবার নির্বাচিত কাউন্সিলর, অত্যন্ত দক্ষ এবং সততার সাথে তিনি এই মামলাটি মোকাবিলা করেছেন, এই ঘটনাটি মোকাবিলা করে যাচ্ছেন। তিনি অত্যন্ত সুন্দরভাবে একটা বক্তব্য তুলে ধরেছেন, এবং আমাদের নিহত রায়হানের মাও সুন্দরভাবে আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি আজকে এই ঘটনার সাথে পুরোপুরিভাবে আমি জড়িত ছিলাম, কারণ আপনারা জানেন এই ঘটনাটি 10 তারিখ রাতে
এই ঘটনাটি সংঘটিত হয়েছিল পুলিশ হেফাজতে রায়হানকে নির্মমভাবে পিটিয়ে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর সর্বপ্রথম যিনি মিডিয়ায় মুখ খুলেছেন তিনি হলেন মুখলেসুর রহমান কামরান। তিনি বলেছেন যে আমার এলাকার সন্তান, আমার এলাকার লোক, তিনি খুবই ভালো লোক। এই কথা বলার সাথে সাথে আপনারা সাংবাদিক মিডিয়া, দেশে বিদেশে সকল স্তরের মানুষ, সকল পেশার মানুষ এই বক্তব্যকে সঠিক বলে, সত্য বলে ধরে নিয়েছে। যে কারণে এই হযরত শাহজালালের পূর্ণভূমি সিলেটের পবিত্র মাটিতে অত্যন্ত সুন্দরভাবে এই আন্দোলন শুরু হয়েছে। আপনারা দেখেছেন সেই আন্দোলনে কোনো জায়গায় কোনো ধরনের গন্ডগোল হয়নি, কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে সেই আন্দোলনটি পরিচালিত হয়েছে। অনেকেই অনেক কথা বলেছেন, আমরা এই অনেকের অনেক কথায় বলতে আমরা যাব না। আপনার মূল বক্তব্যে আমি আসছি। ঘটনার 4 দিন প্রশাসন সমস্ত নীরব ছিল, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন নীরব ছিল। কিছু লোক সৌরভ ছিল এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। এই ঘটনাটাকে রায়হানকে ছিনতাইকারী বানানোর চেষ্টা হয়েছে, রায়হানকে গণপিটুনির দেওয়া ষড়যন্ত্র হয়েছে। আমার দুঃখ হলো সিলেটে এত বড় একটা ঘটনা ঘটেছে পবিত্র মাটিতে। যে কোনো লোক যে কোনো অপরাধী ঘটাতে পারে, কিন্তু তার সাথে যারা আছেন, তার যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, 4 দিন ওনারা নীরব ছিলেন কেন? এই নীরবের কারণে আপনারা সাংবাদিক বন্ধুগণ, এই আন্দোলনে যারা জড়িত আছেন, দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে একটা চাপ সৃষ্টি হয়েছে, নিয়মতান্ত্রিক আন্দোলন হয়েছে। এই নিয়মতান্ত্রিক আন্দোলনে একটা পর্যায়ে আমাদের রায়হানের মা, রায়হানের শিশু সন্তান, যেহেতু প্রশাসন, পুলিশ প্রশাসন এখানে আসছে না, জেলা প্রশাসকের কাছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে, তা ওনার মাধ্যমে। এর পরের দিনই ওনারা এসেছেন। আসার পর থেকে আমরা একটু স্বস্তির মধ্যে ছিলাম যে এখন একটা লাইনে আসছেন। যেহেতু এসে তারা এই ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবেন বলে আপনি নিশ্চিত করেছেন। এবং সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী, দেশত্বজননী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। সেই সিদ্ধান্ত মোতাবেক পিবিআইর হাতে সেই মামলার দায়িত্ব ন্যস্ত হয়েছে। অত্যন্ত ভালো একটি সংস্থা, তদন্তকারী সংস্থা, সারা বাংলাদেশের সুনামের সাথে সেরা এই সংস্থা পালন করে যাচ্ছে। যাই হোক, আপনি আমাদের এই আন্দোলন কিন্তু 10 তারিখ পর্যন্ত, তার 1 মাস, গত 10 তারিখ তার নিহত হওয়ার 1 মাস গিয়েছে। 1 মাসের আগেই 9 তারিখে এসআই আকবর গ্রেপ্তার হয়েছে। আমরা আজকে আমাদের আহ্বায়ক অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আমরা সকলকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সিলেটের মাটির মানুষ অত্যন্ত সাহসিক, সত্যের পথে জীবন দিতে প্রস্তুত, আন্দোলন করতে প্রস্তুত। কিন্তু এবার এই রায়হান হত্যার জন্য আন্দোলন দেখিয়ে দিয়েছে অত্যন্ত সুন্দরভাবে। সেই আন্দোলন পরিচালিত হয়েছে, সৎ পথে এগিয়ে যাচ্ছে। এই মামলাটিও সৎ পথে এগিয়ে যাবে। এখান থেকে, এই সিলেটের মাটি থেকে কেউ অন্যায় করে কোনোদিন রেহাই পায়নি। প্রশাসনের হোক, রাজনৈতিক হোক, সামাজিক হোক, দুষ্কৃতিকারী হোক, জঙ্গি হোক, সন্ত্রাসবাদী হোক, কেউ, এই সিলেটে কিন্তু জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে, জঙ্গিদের ফাঁসি হয়েছে, সন্ত্রাসীদের গডফাদার ফাঁসি হয়েছে। সুতরাং এই সিলেটের মাটি থেকে এই মামলায়ও কেউ রেহাই পাবে না। আমাদের পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস রয়েছে তদন্তকারী কর্মকর্তার সাথে। আমরা এখন সিলেট আইনজীবী সমিতির সিদ্ধান্ত, আইনি লড়াইয়ে কোথায় কোন ফাঁক আছে কিনা, কোথায় কোনো ত্রুটি হচ্ছে কিনা, সেটা আমরা খবর নেব। এবং এই মামলাটি রাজন হত্যা মামলা যেভাবে আমরা ধরেছিলাম, খাদিজা
হত্যা মামলার চেষ্টা মামলা আমরা ধরেছিলাম এবং অনেক মামলায় আমরা ওই যে ব্রিটিশ রাষ্ট্রদূতের মামলা আমরা ধরেছিলাম। প্রত্যেকটি মামলা আমরা সুন্দরভাবে গিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে এই মামলাটিও আমরা সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। তাদের এই মামলা যেহেতু আকবরকে গ্রেপ্তার করা হয়েছে, 7 দিনের রিমান্ড নেওয়া হয়েছে, রিমান্ডের মধ্যে তার আসল বক্তব্য তার কি বক্তব্য সেটা দেওয়ার পরে আমরা সেই আইনজীবীরাও বসবো, আন্দোলনকারীরাও বসে আমরা পর্যালোচনা করে আমরা সামনের দিকে আগাবো এবং আপনার সবসময় আপনাদের সহযোগিতা চাই। আমরা অতীতে আপনারা যে ভূমিকা পালন করেছেন, বর্তমানে যে ভূমিকা পালন করে যাচ্ছেন, ভবিষ্যতেও আপনারা ভূমিকা পালন করে যাবেন। আমি আপনাদের সকলকে আপনাদের আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আপনাদের সংক্ষিপ্ত বক্তব্য এবং আন্দোলনকারী যারা ছিলেন, একটা কথা বলে রাখি, আন্দোলনকারী কামরানের নেতৃত্বে যারা ছিলেন সকলেই কিন্তু আন্তরিকতার সাথে, সততার সাথে দল মতের ঊর্ধ্বে থেকে তারা করেছেন। অনেকেই অনেক চেষ্টা করেছেন যে এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে চলে যাচ্ছে, নানা ধরনের কথাবার্তা বলেছেন, কিন্তু এই আন্দোলনকারী যারা ছিলেন সকলেই সততার সাথে, আন্তরিকতার সাথে, ন্যায় বিচারের সাথে রায়হান হত্যাকাণ্ডের ফাঁসি নিশ্চিত করার লক্ষ্যে সকলে কাজ করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আমি একটু রায়হানের আম্মার সাথে ডিসকাশন করছি। সূত্রসূত্রিভাবে কিন্তু কোনো এসআই আশেকে এলাহি যে তাকে ধরে নিয়ে এসেছিল কেউ কিন্তু জবানবন্দি দেয়নি। এই পুরো বিষয়টা একটু জানতে চাচ্ছি আমি। এইটার বিষয় এই যে আশিক এলাহিকে ধরে আনা হয়েছে এবং আকবরকে ধরে আনা হয়েছে, এখনো তারা মুখ খুলছে না এবং কেন খুলছে না তাও আমি জানি না। সেইটা পিপিআই তদন্ত করে বের করবে। আমার ছেলেকে কেন তারা ধরেছে এবং তার সাথে কি বিরোধ ছিল এবং কারা কারা ছিলেন সেটা পিপিআই তদন্ত করে বের করো। আর আমার ছেলে পরে গেছিল ব্লু কালারের কাপড়, আর তার মৃত্যুকালে কাপড় পেয়েছি লাল ছেদের শার্ট এবং পেন আর একটা, সেইটাও পুলিশে জানে, পিপিআই জানে, আমি সেটা বলতে পারবো না। কারণ আমি আমার ঘর থেকে যখন বেরিয়ে যায় তখন তারপরে ছিল নেভি ব্লু গেঞ্জি এবং নেভি ব্লু প্যান্ট, আর মৃত্যুকালে তারপরে ছিল এমন একটা শার্ট, সেটা তার গাও ডাকে নাই, এত ছোট শার্ট এবং লাল কালারের শার্ট। কিন্তু তার রায়হানের গায়ের শার্ট আমি পাই নাই, তার মোবাইলও পাই নাই, আমি কোনো কিছু এখনো পাই নাই। ধন্যবাদ। আমি একটু মিশ্রভাবে দৃষ্টি আকর্ষণ করছি একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে। তার আগে আমি একটু বলে নিতে চাই, যেটা হলো আসলে আমাদের সিলেটের একটা রেওয়াজ আপনারা বলেছেন, যেটা হলো মিথ আছে যে সিলেটে অপরাধীরা পার পায় না। সত্যি এটার জন্য যেমন আমরা মিডিয়া কর্মীরাও কাজ করেছি, আপনারাও আন্তরিক ছিলেন, এলাকাবাসী পরিবারের পক্ষ থেকে দাবি জানাচ্ছে, সর্বমহল একটা প্ল্যাটফর্মে থেকে কাজ করেছে। তো আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো যে আপনি জানেন যে আকবর হত্যাকাণ্ডের ঘটনার পর, রায়হান হত্যাকাণ্ডের ঘটনার পর আকবরের যে আলামত গুলো ছিল, আলামতের একটা অংশ বিশেষ হচ্ছে আকবরের ব্যবহৃত সিম এবং অন্যান্য যে এই উপকরণ যেগুলো আছে। তো আপনারা কি আপনি একজন বিজ্ঞ আইনজীবী হিসাবে মনে করেন না যে এগুলো আসলে জব্দ করা দরকার ছিল? বা আমরা দেখেছি যে ভারতে বাংলাদেশি আকবরের ব্যবহৃত বাংলাদেশি সিমটাও ওখানে লোকজনের কাছে আছে। তো ভারতীয় সিমও আছে 3টা, বাংলাদেশি সিম আছে, পাশাপাশি আরো কিছু আলামত আছে। সেগুলা আপনাদের কি দাবি থাকবে যে তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন তিনি এগুলা জব্দ করবেন? আরেকটা বিষয় হলো যে মামলা যখন আপনার ট্রায়ালে উঠবে তখন আইনজীবী হিসাবে আপনি আকবরের রায়হানের হত্যা মামলাটা লড়বেন কিনা? এই যে আসামিরা 160 বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছে না, এতে করে কি সর্বোচ্চ সাজা পাওয়ার দেখা দিয়েছে বা এক্ষেত্রে মামলার সর্বোচ্চ সাজা পাওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি দেখা দিচ্ছে? আইনজীবী হিসেবে কি আপনার বক্তব্যটা কেমন? পরবর্তীতে প্রভাব করবেন যে সর্বোচ্চ সাজা কিন্তু স্বীকারই করলো না কথা। এখন ধন্যবাদ আপনাদেরকে, অত্যন্ত মূল্যবান প্রশ্ন আপনারা করেছেন। এই জন্যই তো একটা দক্ষ সংস্থাকে পিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই মামলার সাথে আমরা আমাদের যেটা এজাহার আর্জি আমরা এজাহার দিয়েছি, সেই এজাহারে কিন্তু আমরা আসামির নাম দেইনি। পুলিশ পালিতে তাকে ধরে নিয়ে এই পুলিশ পালিতে তাকে নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করেছে, নির্যাতন করে। এই পুলিশ পালির দায়িত্বে কে ছিল, ওই রাতে কে ছিল, সমস্ত কিছু কিন্তু 3 জন পুলিশ কনস্টেবলকে সাক্ষী হিসাবে তাদের 164 নেওয়া হয়েছে। তারা সমস্ত ঘটনা পিবিআই এটা তাদেরকে অত্যন্ত দক্ষতার সাথে পিবিআই তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে 164 করেছে। তারা সেখানে বলেছে ওই রাতে এখানে কারা ছিলেন, কারা তাকে পিটিয়েছেন, তাকে কারা নির্যাতন করেছেন, সমস্ত বিবৃতি কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছে। 3 জনেরই কিন্তু স্বীকারোক্তি 164 আছে। আর আসামিদের 3 জন পুলিশ ওই রাতে যারা ছিল তাদেরকে গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়েছে, তথ্য আদায় করতে পারেনি। কারণ মূল আসামি এসআই আকবর, এই আকবর গ্রেফতার হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই জিজ্ঞাসাবাদের পর আমি আগেই বলেছি, জিজ্ঞাসাবাদের পর আমরা সে কি বললো তারপরে আমরা আমাদের বক্তব্য রাখবো। তবে আইনজীবী হিসাবে একটা কথাই বলবো, আমরা তদন্ত পর্যায়ে তদন্ত যা হচ্ছে এখন পর্যন্ত আমি মনে করি খুবই সুন্দর পথে এগুচ্ছে, শাস্তির পথে এগুচ্ছে। এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পথে এগুচ্ছে। 3 জনের সাক্ষী যতটুকু আমরা পেয়েছি, পুলিশেরই 3 জন সাক্ষী, সুতরাং 3 জন সাক্ষী 164 করেছে। আরো আমরা চাই তার মুখ থেকে বেরিয়ে আসুক। আর এখানে পুলিশের এই তদন্তের মধ্যে কোনো গাফিলাতি নেই। আর আমি পুলিশকে একটা জিনিসের ধন্যবাদ জানাই, জেলা পুলিশকে, যে জেলা পুলিশের এসপি ফরিদ সাহেবকে আমি ধন্যবাদ জানাই এই কারণে, ভারতে তাকে ধরা হয়েছে। যদি আমরা সরকারিভাবে বলেন যে ভারতে ধরা পড়েছে, তাহলে ভারতের সরকার আমাদের সরকারের সাথে আলোচনা করে তাকে নিয়ে আসতে পারত। কিন্তু অত্যন্ত সুকৌশলে বাংলাদেশের পুলিশ অসম্ভবকে সম্ভব করতে পারে। সেই পুলিশ তার কৌশলের মধ্য দিয়ে, তার অত্যন্ত দক্ষতা এবং তার দক্ষতার পরিচয় দিয়ে তারা তাকে যে এদিকে একদম নিয়ে আসছে। এটাতেই বোঝা যায় পুলিশ আন্তরিক, পুলিশের আইজিপি আন্তরিক, পুলিশের স্বরাষ্ট্রমন্ত্রী আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক থাকার কারণেই সেটা সম্ভব হয়েছে। কারণ বিভিন্ন দেশে আমাদের বঙ্গবন্ধু হত্যার মামলার অনেক খুনিরা বিদেশে আছে, তাদেরকে আনা যাচ্ছে না। ভারতের সাথে তো আমাদের বন্দি চুক্তি নেই, আলাপ করে আলোচনা করে আনতে গেলে অনেক সময় লাগতো, অন্তত 2-3 মাস 6 মাস সময় লাগতো। একটা সম্ভব হয়েছে আমাদের পুলিশের কারণে। পুলিশ অসম্ভবকে সম্ভব করেছে, তারা অপরাধীকে অপরাধী বলছে। কারণ দেখেন, আমরা পুলিশকে নিয়ে গালাভাবে আলোচনা করি। হ্যাঁ, আমরা প্রশ্নটা ছিল যে 164 যদি স্বীকার না করে তাকে কিভাবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে? আমরা সর্বোচ্চ স্বীকার না করার পরে আপনারা একটু অপেক্ষা করেন তদন্ত পর্যায়ে। আর ওই যে 3 জন 164 দিচ্ছে, এরা হচ্ছে সাক্ষী, এরাও কিন্তু অপরাধ করছে, নির্যাতন সহ্য করছে, এরা নির্যাতন দেখছে। এখন আকবরের উপরে দোষটা পাইছে সবাই, আকবরের উপরে। না, আকবরের নেতৃত্বে না বলে কিভাবে শাস্তি দিবে? না, আমার কথাটা হলো যে 3 জন সাক্ষী দিয়েছে, এই 3 জন উপস্থিত ছিল, এরা আইউইটনেস। সুতরাং আইউইটনেস তো আমাদের দরকার, মামলার আইউইটনেস। এবং আসামি স্বীকার করতেও পারে, নাও করতে পারে, চতুরতার আশ্রয় নিতেও পারে, কিন্তু আইউইটনেস আমরা 3 জন পেয়েছি। আমি আশা করি এই তদন্তে আরো অনেক তথ্য বেরিয়ে আসবে। আর আমার আরেক ভাই বলেছেন আলামত গুলা, প্রথম দিন থেকে যত আলামত, সমস্ত আলামত জব্দ আছে। এবং বিশেষ করে এখানে একটা ত্রুটি ছিল, তাকে দাফন করা ছিল প্রথম, সেখানে পুলিশ হেফাজতে কিন্তু দাফন করতে হলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি লাগবে, ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে। সেই অনুমতি না নিয়ে তারা কিন্তু দাফন করে ফেলেছিল। এই কারণে পিবিআই আবার নতুন ভাবে তাকে লাশ উত্তোলন করেছে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে।
লাশ উত্তোলন করেছে এবং লাশকে আবার দাফন করেছে। যে এটা খুঁটিনাটি যেতে গুনাহ ছিল সেটাকে ফিল আপ করেছে পিবিআই। সুতরাং পিবিআই তার সঠিক পথে এগুচ্ছে, সঠিকভাবে তদন্ত করছে। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরুন, তদন্ত যেভাবে হচ্ছে ফাঁসির আসামি হিসাবে এবং এই মামলার ফাঁসির আসামি হিসাবে চার্জশিট দাখিল হবে এবং আমরা আইনজীবীরা সেখানে আইনি লড়াই করব। আমাদেরকে সংগ্রাম পরিষদ সহযোগিতা করবেন, আপনারা সকলেই সহযোগিতা করবেন। সেটা হচ্ছে যে মামলার ইনফরমেন্ট আছে, রাষ্ট্রপক্ষ আছে, মামলার তদন্তে যদি কোনো ত্রুটি থাকে তাহলে তারাজি দেওয়ার সুযোগ কিন্তু আমাদের আছে। এটা ঠিক আছে, এটাই ঠিক। দুই নম্বর হচ্ছে যে মামলাটা যে তদন্ত প্রক্রিয়া হচ্ছে, তদন্ত প্রক্রিয়া এটা ম্যান্ডেটরি না। আমাদের আরেকজন উকিল সাহেবও আছেন এখানে, এটা ম্যান্ডেটরি না যে আসামি স্বীকার করতে হবে তার বিরুদ্ধে আমি তো কনফেশনাল স্টেটমেন্ট হবে, এটা কোনো ম্যান্ডেটরি না। হাইকোর্টের অসংখ্য ডিসিশন আছে যে একজন রাষ্ট্রপতি সাক্ষী যদি একজনও হয় তাহলে সেটা যদি জুডিশিয়াল মাইন্ডে অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে কিন্তু তার শাস্তি সর্বোচ্চ শাস্তি হবে। এখানে তিনজন পুলিশ, তাদের পুলিশ এই যে রাত্রে উপস্থিত ছিল, সে আইউইটনেস তিনজনই স্বীকার করে ওয়াসিফ শুরু করেছে। তবে স্বীকার করলে আরো ভালো। ধন্যবাদ। আমি আলহাজ মোখলেসুর রহমান কামরান সাহেবের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন, সেটি হলো যে আমাদের দেশে আমরা দেখি যে একটি ঘটনা ঘটার পর পরবর্তীতে আরেকটি ইনসিডেন্ট ঘটে গেলে পূর্ববর্তী ঘটনার আর খুব একটা থাকে না। তো আমার জানবার বিষয় যে এই আন্দোলনটাকে আপনারা যে আন্দোলন করছেন, এই আন্দোলনটাকে আপনারা কতদিন চালিয়ে নেবেন? আমরা তো আন্দোলন করছি। আপনি দেখেছেন, আপনি আমার ওয়ার্ডের বাসিন্দা হিসাবে আপনি সচক্ষে সব দেখেছেন। আমরা গত 1 মাস আন্দোলন করেছি। আমাদের আলটিমেটাম ছিল যদি 10 তারিখের ভিতরে তাকে গ্রেফতার না করা হয় আমরা আবার লাগাতার আন্দোলন দিব। 9 তারিখে সে গ্রেফতার হয়ে গেছে। এখন এটা বিচার শেষ না হওয়া পর্যন্ত আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। আপনাদের সাথে আমরা সবসময় যোগাযোগ থাকবে। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা নিশ্চিত বিচার যেদিন শেষ হবে তখনই আমরা ঘরে চলে আসবো। আজকে কিন্তু আমরা একটা দোয়ার আয়োজন করেছি। আপনারা একটু দোয়া করে একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা বিশেষ করে সবাই এটাতে অংশগ্রহণ করবেন। সবাই শেয়ার করুন, সাথে থাকুন, ভিডিওটি নিচে আপনার কমেন্ট লিখুন। আমরা একটু বসি, আমরা দোয়ার মধ্যে শরীক হই। আপনাদের এই সবার চেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أرحم الراحمين وأكرم الأكرمين. আয় আল্লাহ, আজকের এই সাংবাদিক সম্মেলনকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, সত্য উদ্ঘাটনের পিছনে ন্যায় বিচারের পক্ষে শুরু থেকে এই পর্যন্ত যে বা যারা যে লাইনে যেভাবে চেষ্টা মেহনত করে আসছেন, আল্লাহ সবার এই চেষ্টা প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন, রায়হানের আম্মার কলিজাকে আল্লাহ আপনি ঠান্ডা করে দেন। রায়হানের শিশু এতিম বাচ্চার আল্লাহ আপনি সহায়ক হয়ে যান। রায়হানের বিবির আল্লাহ আপনি সহায়ক হয়ে যান। আয় আল্লাহ আরহামার রাহিমিন, এলাকার জনানন্দিত কাউন্সিলর সব সহ, আয় আরহামার রাহিমিন শওকত আলী সাহেব সহ আরো এলাকার নেতৃবৃন্দ এবং অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ সাহেব সহ শুরু থেকে এই পর্যন্ত যারা জড়িত ছিলেন
যারা এই সত্যের পথে লড়াই করছেন আল্লাহ সবার চেষ্টাকে কবুল আর মঞ্জুর ফরমান। আল্লাহ সাংবাদিক ভাইদেরকে কবুল আর মঞ্জুর ফরমান। আয় আল্লাহ আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন, আল্লাহ আপনি চাইলে সব কিছু হয়, আপনি না চাইলে কিছু হয় না মওলা। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে এগুলো সব চেষ্টা করা হচ্ছে। আল্লাহ আপনি দুনিয়াতে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য এই মাসে আপনার নবীকে প্রেরণ করেছেন, আর নবীজি দুনিয়াতে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করে গেছেন। আয় আল্লাহ এই রায়হানকে ওসিলা করে মাধ্যম করে সিলেট থেকে চিরতরে এই জুলুম বেবিচার অন্যায় অবিচার এরকম খুন খারাপি এগুলাকে আল্লাহ আপনি উৎখাত করে দেন। সিলেটের মাটিতে আমরা এরকম অন্যায় অবিচার আর খুন খারাপি দেখতে চাই না মওলা। আয় আল্লাহ শাহজালালের পূর্ণভূমিকে ইয়া আল্লাহ খুন খারাপি দর্শন থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আয় আল্লাহ আরহামার রাহিমিন আজকে এই আয়োজনকে কবুল আর মঞ্জুর ফরমান। আয় আল্লাহ এখানে রুহে মাগফিরাতের জন্য কোরআনে কারীমের খতম করা হয়েছে, আল্লাহ আপনি খতমকে কবুল আর মঞ্জুর ফরমান। আয় আল্লাহ তার রুহের মাগফিরাতের জন্য কবুল আর মঞ্জুর ফরমান। শুরু থেকে এই পর্যন্ত যতভাবে যত লাইনে সহযোগিতা করছেন সবাইকে কবুল আর মঞ্জুর ফরমান। এই বাড়ির এই খানদানের तमाम মুর্দেগানকে মাফ ফরমান। নবীজির খাতিরে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর ফরমান। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।